দেশ ও বিদেশের নানা স্বাদের নানা রকম গল্প নিয়ে ব্রেনসন ইয়ারের নিবেদন নাইট অফ থ্রিলস। প্রতি শনিবার রাত 8টা বেজে 8 মিনিটে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নাইট অফ থ্রিলসে আজকের গল্প বাদামি চামড়া ডায়েরি। গল্পটি লিখেছেন রোহান। গল্পের সূত্রধার আমি রোহান, সাথে সুপ্রতীক বণিক। নকুলবাবু মাঝে মাঝেই কলেজ স্ট্রিট যান। 2-3 সপ্তাহ অন্তর একবার তো জানি। মাঝবয়সী এই লোকটা নেশা হলো বিভিন্ন সময়ের পুরনো ডায়েরি সংগ্রহ করা। বাড়িতে একটা ছোট লাইব্রেরি ঘর আছে ভদ্রলোকের। সেখানে তাকে তাকে শুধুই নানা রকমের নানা সময়ের নানা লোকের ডায়েরি পাওয়া যাবে। নকুলবাবুর এই ডায়েরি সংগ্রহের বাতিক দীর্ঘদিনের। তবে তার লাইব্রেরি রুমে তিনি ছাড়া আর কারোরই যাওয়ার অনুমতি নেই। ভদ্রলোকের ডায়েরি কালেকশন রীতিমতো ঈর্ষা করার মতো। রবীন্দ্রনাথ ঠাকুরের ডায়েরি থেকে শুরু করে হালে স্বনামধন্য নায়ক অরুণ কুমার বাবুর ডায়েরি অবধি নকুলবাবু খুঁজে খুঁজে জোগাড় করে নিজের বুক সেলফগুলো ভরিয়েছেন। অবসর সময়ে এইসব ডায়েরিগুলোই পড়েন আর নানান চিন্তায় ডুবে যান। ডায়েরিগুলো পড়তে পড়তে যেন টাইম মেশিনের মতো নকুলবাবু সেই সব সময়ে ফিরে যান যে সময়ে এই ডায়েরিগুলো লেখা হয়েছে। এইভাবেই চলছিল। একদিন ভদ্রলোক কলেজ স্ট্রিট থেকে একটা 1860 সালের পুরনো ডায়েরি বাড়ি আনলেন। ডায়েরিটা একটা বাদামি রঙের চামড়া দিয়ে বাঁধানো, বেশ পুরনো, তাতে কোনো সন্দেহ নেই। ডায়েরির ওপর লেখা আছে লেখার সাল আর ডায়েরির মালিকের নাম। ডায়েরিটা একটা ব্রিটিশ সিভিল সার্ভেন্টের, নাম ভিনসেন্ট কে উড। বেশ সুন্দর হরফে লেখা নামটা। পাশে লেখা পোস্টেড অ্যাট চন্দননগর, বেঙ্গল, অ্যাজ দ্য রেভিনিউ অফিসার অফ সেকেন্ড ডিগ্রি। ডায়েরিটা হাতে নিয়ে বেশ একটা ভালো বোধ করলেন নকুলবাবু। এই সপ্তাহটা বেশ ভালোই কাটবে তার। যেমন ভাবা তেমন কাজ। শনিবার সকাল সকাল লাইব্রেরিতে ঢুকে পড়লেন ভদ্রলোক। সাথে এক ফ্লাস্ক ভর্তি গরম চা আর এক বয়াম বিস্কুট। তাক থেকে ডায়েরিটা নামালেন, নামিয়ে পড়া শুরু করলেন। 1860 সালের ডায়েরি, বেশ পুরনো হলেও কি হবে, ডায়েরির বুনোট, পাতা সব কিছু বেশ মজবুত। ডায়েরিটা খুললেন নকুলবাবু, আর খুলতেই একটা পুরনো বই বই গন্ধ নাকে আসলো। আহা, এটাই তো চান নকুলবাবু। মনটা ভারী ভালো হয়ে গেল। ডায়েরিটা বেসিক্যালি একটা খাতা। পার্চমেন্ট পাতায় ইংরাজি হরফে সমস্ত লেখা। আলাদা করে কোনো ডেট লেখা নেই। যে যে দিনে লেখা হয়েছে সেই সব দিনের উল্লেখ পেন দিয়েই করা আছে। যেমন প্রথম তারিখ হলো 18ই জানুয়ারি 1860। কনকনে ঠান্ডায় পুরো ব্রিস্টল শহর কাবু। যদিও এই ঠান্ডা আমার বেশ ভালো লাগে। আমি ভিনসেন্ট, আমার বয়স 21। আমার বাড়িতে আমি আমার বাবা মায়ের সঙ্গেই থাকি এখনো। কিন্তু আর বেশি দিন নয়, কারণ আমাকে ইন্ডিয়া যেতে হবে। আফটার দ্য গ্রেট সিপাই মিউটিনি, ব্রিটিশ সরকার বেশ কিছু সিভিল সার্ভেন্ট পাঠাচ্ছে ইন্ডিয়ার নানা জায়গায়। আমি ইংল্যান্ডে গত 3 বছর রেভিনিউ অফিসার হিসেবে কাজ করছি, তাই আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। ব্রিস্টল থেকে ফেব্রুয়ারি 1 আমাকে লন্ডন যেতে হবে, আর ওখান থেকেই রয়্যাল নেভির একটা আর্মি শিপে আমাকে যেতে হবে বম্বে। শুনেছি এই বম্বে নাকি একটা মারাত্মক বড় সিটি। ইন্ডিয়া আসতে গেলে এই সিটি হলো দ্য গেটওয়ে। আমার সঙ্গে শুনেছি আরও 60 জন সিভিল সার্ভেন্ট আসছেন। তাদের মধ্যে বেশিরভাগই ক্যালকাটা বাউন্ড। মারাত্মকভাবে আমি উত্তেজিত এই নতুন চ্যালেঞ্জে। যদিও এই খবরটা আসা মাত্র আমার মা রীতিমতো বিরক্ত ও একই সাথে দুঃখিত। পুয়ার লেডি। আর আমার বাবা, যিনি ব্রিস্টল পৌরসভার একজন আমলা, খুবই খুশি। ওনার সারা জীবনের শখ ছিল ইন্ডিয়া গিয়ে চাকরি করা আর বেশ 2 পয়সা ইনকাম করা। কিন্তু দুর্ভাগ্যবশত বাবা কোনোদিনও সিভিল সার্ভিসটা ক্লিয়ার করতে পারেননি। সো নাও আমার এই সাফল্যে তিনি মনে মনে যে আকাশ কুসুম পয়সার স্বপ্ন দেখছেন সেটা বলাই বাহুল্য। তিনি সারাদিন এটাই ভাবছেন যে কবে আমি ইন্ডিয়া যাব আর কবেই বা আমি রিটার্ন করবো উইথ এ ট্রাঙ্ক লোড অফ মানি।
যদিও আমার এইসবে কোনো ইন্টারেস্ট নেই। আমি এক্সাইটেড, কারণ আমি ইন্ডিয়া সম্পর্কে এত কিছু শুনেছি যে পারলে আমি এক্ষুনি রওনা হয়ে যেতাম। সবাই বলে ইন্ডিয়ায় নাকি খুবই গরম। আমি এই ঠান্ডায় কাবু হওয়ার চেয়ে একটু গরম না হয় ফিলই করে নেব। আরও শুনেছি ক্যালকাটা শহরে পোস্টিং হলে নাকি দ্য লাইফ ইজ নো লেস দ্যান অফ লন্ডন। মানুষ নাকি ব্রিটিশদের খুবই মানে। হ্যাঁ, মাঝে সিপাই মিউটনি হয়েছে বটে, কিন্তু কিন্তু সবটাই কিছু ইন্ডিয়ান পলিটিশিয়ানদের চাল ছাড়া আর কিছুই নয়। আমি প্রচণ্ডভাবে মুখিয়ে রয়েছি ইন্ডিয়া দেখতে, অ্যান্ড আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ আর গ্রেট ব্রিটেন এত দূরে এত বড় একটা সাম্রাজ্য বানিয়েছে। 23rd জানুয়ারি 1860। সমস্ত পেপার ওয়ার্ক আজ হয়ে গেল। লন্ডন থেকে এই বাড়ি ঢুকলাম। আমরা এবার ইন্ডিয়া যাওয়ার জন্য রেডি। লন্ডন অফিসে গিয়ে দেখলাম আমার মতোই আরো অনেকজনকেই। আজ খুবই টায়ার্ড। গুড নাইট। 30th জানুয়ারি 1860। কাল সকালে আমাদের জাহাজ দ্য ম্যারি রওনা দেবে বোম্বের উদ্দেশ্যে। বোম্বে থেকেই আমাদের দেশের নানা জায়গায় পাঠানো হবে। বাবা মা আমাদের সঙ্গে আজ এসেছেন, কাল সি আপ করেই চলে যাবেন। মনটা খুব খারাপ করছে আজ, মনে পড়ছে লিলির কথা। ও কি আমার জন্য আর অপেক্ষা করবে? জানি না কতদিনের জন্য যাচ্ছি, সেটাও জানি না। নর্মালি 3 ইয়ার্সের কমে বাড়ি ফেরত আসা যায় না। 15th ফেব্রুয়ারি 1860। আমি এখন বোম্বে যাওয়া শিপে বসে ডায়েরি লিখছি। মাঝে কয়েকদিন কিছু লিখতে পারিনি, কারণ এটা আমার প্রথম সমুদ্র যাত্রা, আর এই যাত্রা মোটেও সুখকর হয়নি আমার জন্য। যাত্রার শুরুর দিনই প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়ে আমাদের জাহাজ, আর তাতেই আমি হয়ে পড়ি অসুস্থ। আমাদের মধ্যে মোটামুটি সকলেই কম বেশি অসুস্থ হয়েছিল, শুধু জন রুট বাদে। জন দেখলাম দিব্যি সুস্থ। এর রহস্য জানতে চাইলে জন পকেট থেকে একটা শেকড় বার করে আমাকে দেখালো। আমাদের মধ্যে জনের এটা তৃতীয় ইন্ডিয়া সফর। আর যেটা জানতে পারলাম, জন নর্দার্ন প্রভিন্সে কর্মরত অবস্থায় যখন ছিল, তখন সেখানকার এক ইন্ডিয়ান সাধুর কাছে এই শেকড়টা পায়, আর এটা খেলে নাকি সমস্ত অসুখ সেরে যায়। যত সব বুজরুকি ভেবে প্রথমটায় উড়িয়ে দিলেও পরে বাধ্য হয়েই একটু শেকড় খেয়ে দেখলাম। দেব্যি সুস্থ হয়ে উঠলাম পরদিনই। তাজ্জব ব্যাপার বটে। 28th ফেব্রুয়ারি 1860। আমি গত পরশুদিন ইন্ডিয়ায় এসে পৌঁছেছি। আজই রওনা দিয়েছি ক্যালকাটার উদ্দেশ্যে। 1 সপ্তাহ পরে পৌঁছে যাব বলেই আমার বিশ্বাস। এর মধ্যে সেরকম ঘটনা বিশেষ ঘটেনি আমার সাথে। হেড অফিসে পৌঁছে জানতে পারলাম আমি ক্যালকাটার কাছে চন্দননগর বলে একটা ফ্রেঞ্চ কলোনির কাছে পোস্টেড। তবে এখানে এসে ইন্ডিয়া সম্পর্কে যা ধারণা ছিল তা পুরোটাই পাল্টে গেছে। এখানে আমাদের শত্রু হিসেবেই দেখা হয়, কেউই আমাদের ভালো চোখে দেখে না, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। রেভিনিউ অফিসার হওয়ায় আমাকে আরও বেশি সমস্যার মধ্যে পড়তে হবে সেটা বলে দেওয়া হলো। এটাও বলে দেওয়া হলো প্রয়োজনে মানুষ মেরে ফেললেও নাকি কোনো সমস্যা নেই। অবাক হলাম যথেষ্টই, মনটা বিষিয়ে গেল। 10th মার্চ 1860। আজ আমার হাতে প্রথম খুনটা হলো। আমি চাইনি এটা হোক, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। লোকটি একটা ফার্মার অ্যাসোসিয়েশনের হেড ছিল। একটা আন্দোলন করছিল আমার অফিসের বাইরে। হঠাৎ ওরা উত্তেজিত হয়ে আমাদের হাবিলদার মিস্টার পালকে অ্যাটাক করে বসে। তাই বাধ্য হয়ে আমাকে ফায়ার করতে হয়। তাতেই এই দুর্ঘটনা। আমার মনের মধ্যে কি চলছে সেটা আমিই জানি। বারবার বমি পাচ্ছে। উপর মহলের কর্তারা বললেন এইসব নাকি অভ্যেস হয়ে যাবে। জিসাস, আমি এখানে এসে কিরকম হয়ে গেলাম! আমি যে পশুর চেয়েও অধম হয়ে গেলাম। 11th মার্চ 1860। না, এখন রাত 12টা বাজে। আমার ঘুম আসছে না আর। দুঃস্বপ্ন আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আর দুঃস্বপ্নে আমি আমি দেখছি ওই যে ওই মৃত লোকটার দেহ আর তার মৃত চেহারা। এরপর বেশ 2-3 মাস জুড়ে আর কোনো এন্ট্রি নেই ডায়েরিতে। নকুলবাবু ভাবলেন এরকম জীবন কথা এর আগে কোনো ডায়েরিতে পড়েননি। অদ্ভুত একটা মানসিক ক্রাইসিসে পড়েছেন ওই ইয়াং অফিসার। এরপর প্রায় 3 মাস পর আবার এন্ট্রি দেখা গেল। নকুলবাবু আবার পড়তে শুরু করলেন। 5th মে 1860।
আমার শরীর হঠাৎ ভীষণ ভেঙে পড়েছে। এখানকার গরম, এখানকার মশা আর পোকামাকড়ের জ্বালা, এখানকার দুঃসহ খারাপ জলের কারণে আমি গত 3 মাস ধরে অসুস্থ। ডাক্তার হাল ছেড়ে দিয়েছেন, বলেছেন আমি যেন বাড়িতে একটা চিঠি পাঠিয়ে দিই। আমার বাবা, আমার মা, আমার প্রিয় লিলি, সবার কথা মনে পড়ছে। আমি আর লেটার পাঠাইনি। ইন্ডিয়াতে আর অনেক অফিসারদের মতোই আমারও মৃতদেহ হয়তো এখানেই কবর দেওয়া হবে। ইংল্যান্ড থেকে এত দূরে অ্যাডভেঞ্চার, নায়কের মতো মৃত্যু হবে আমার। ইংল্যান্ড থেকে এত দূরে অ্যাডভেঞ্চার কি বা করতে পারে? দুঃখ থাকছে অনেক, লিলিকে আর পাবো না। বাবা আর রিচ হতে পারবে না। মা হয়তো কেঁদে কেঁদে আরো অসুস্থ হয়ে যাবে। ভীষণ অসহায় লাগছে। ইন্ডিয়ার লোকেরা কোনোভাবেই আমাদের নিজেদের ভাবে না, আর ভাববেও না। এই পরিবেশ, এই ভয়ঙ্কর গরম কোনোভাবেই আমাদের জন্য নয়। আমি আর লিখতে পারছি না। 12 মে 1860। আমার শরীর আরো খারাপ হয়েছে। আজ ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ডায়েরি লিখছি। আমার বাংলোর ঠিক বাইরে সকাল সকাল বসে আছি। সামনে টেবিলে চা রাখা হয়েছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। অনেকদিন হলো ইংলিশ ওয়েদার দেখিনি, আর হয়তো দেখতেও পাবো না। সেদিন আমার এক অফিসার সহকর্মী বলছিল ক্যালকাটা শহরে কিভাবে পার্ক স্ট্রিটে আমাদের কবর দেওয়া হয়। মনটা খুব ভেঙে পড়ছে। এর মধ্যে বলে রাখি, গত 3-4 মাসে আমি একটা স্বপ্ন রোজই দেখছি। সেই যে কৃষক নেতার মৃত চেহারা রোজই আমার স্বপ্নে আসে, এসে শুধুই হাসে আমার দিকে তাকিয়ে। আমি ঘুমোতে পারি না ঠিক মতো। শুধুই ওই লোকটা আসে, আমাকে দেখে হাসে, আমার এই অবস্থা দেখে হাসে। আচ্ছা, এবার আমাকে লেখা বন্ধ করতে হবে মনে হচ্ছে। গেট দিয়ে দারোয়ান একটা সাধু গোছের লোক ধরে আনছে দেখছি। 30 মে 1860। আজ সাধুর কথা মতো লিখলাম প্রথম নাম নন্দপাল, আমার খাস পেয়ারা। 17 মে 1860। বললে বিশ্বাস করবে না কেউ, আজ আমি সম্পূর্ণভাবে সুস্থ। কাজে আবার যোগ দিয়েছি। লিলি আর আমার ব্রিস্টলের বাড়িতে আমি শেষ পর্যন্ত চিঠি পাঠালাম। আমার সুস্বাস্থ্যের কথা আর ইন্ডিয়ায় আমার আজ পর্যন্ত অভিজ্ঞতা সবই লিখলাম। এবার আসি আমি কিভাবে সুস্থ হলাম সে বিষয়ে। আগের দিন লিখেছিলাম একটা সাধুর কথা, যার আসার কারণে আমাকে বাধ্য হয়ে ডায়েরি লেখা বন্ধ করতে হয়। সেই সাধু সেদিন এসেছিলেন ভিক্ষা করতে। দারোয়ান তাকে তাড়িয়ে দিতে না পেরে আমার কাছে এনেছিল। সেই জাহাজের শেকড় কাহিনীর পর থেকে সাধু নিয়ে আমার একটা কৌতূহল ছিলই। তাই সাধুটাকে বেশ কিছু টাকা দিয়ে খুশি করলাম, আর তাকে নানা কথা জিজ্ঞেস করলাম। লোকটা আমার কথা সব জবাব দিল। কথাবার্তা হওয়ার পর সাধু আমাকে নিজে থেকেই বলল, তোমাকে দেখে খুবই অসুস্থ লাগছে, কিন্তু আমি জানি তোমার কি হয়েছে। আমি অবাক হয়ে বললাম, তোমার কাছে কি কোনো শেকড় বাকড় আছে নাকি যেটা দিয়ে আমি সুস্থ হতে পারি? সাধু বলল, তোমার অসুখ ওষুধে সারবে না সাহিব, ওষুধে সারবে না। আমি বললাম, তাহলে কিসে সারবে? সাধু একটা অদ্ভুত হাসি হেসে বলল, তোমাকে মেনে নিতে হবে যে তুমি একটা কাতিল আছো। তাহলেই তোমাকে ওই লোকটা যাকে তুমি মেরেছো সে ছিঁড়ে যাবে, বুঝেছো? আমি চুপ করে রইলাম। বললাম, তুমি সবই ঠিকই বলেছো বাবাজি, বলো আমাকে কি করতে হবে। আমি মরতে চাই না এখানে, আমার ফ্যামিলি, আমার সব কিছু ইংল্যান্ডে। সাধু বলল, তুমি প্রাণে বাঁচবে, কিন্তু তার জন্য তোমাকে বেশ কিছু ত্যাগ করতে হবে। আমি বললাম, হ্যাঁ সাধু বাবা, তুমি যা বলবে আমি তাই করব। সাধু বলল, শোনো তবে, তোমাকে তোমার আত্মা আমাকে দান করতে হবে। আর এই যে ডায়েরি তুমি লিখছিস, এটা একটা চামড়া দিয়ে বাঁধাবে, আর প্রতি পূর্ণিমার দিন তোমার ডায়েরিতে 9 দিয়ে শুরু
এমন এক লোক বা মহিলার নাম লিখবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। প্রাণে বাঁচা তাগিদে আমি একটা বাদামি চামড়া দিয়ে আমার এই ডায়েরিটা বাঁধলাম। আর আমার আত্মার দান করা মানে যে কি সেটা বুঝতে পারলাম না যদিও, কিন্তু এত ভাবার ইচ্ছেও ছিল না। যদি বাঁচি এই ভেবে ডায়েরিটা সাধুর কথা মতো বাদামি চামড়া দিয়ে বাঁধলাম আর নন্দপালের নাম লিখলাম 30 মের তারিখের পাতায়। তারপর বললে বিশ্বাস করবে না, আজ আমি ভালো অনুভব করলাম। আজ আমার ভালো লাগছে, সম্পূর্ণ ভালো। এবার বলে রাখি, নন্দ আমার বেয়ারা গত পরশু হঠাৎ সাপের কামড়ে মারা গিয়েছে। খারাপ লাগছে খুব, কিন্তু নিজের শরীরটা ভালো হয়ে যাওয়ায় সেটা নিয়ে বেশি মাথা ঘামালাম না। 27 মে 1860। আজ আবার পূর্ণিমা। সাধুর কথা মতো আরেকজনের নাম লিখতে হবে, কিন্তু আমি এখন সম্পূর্ণ সুস্থ। কেনই বা লিখতে যাব কারো নাম? কোনো মানে হয় না। 28 মে 1860। আজ হঠাৎ শরীরটা খারাপ লাগছে। আগের সেই দুঃস্বপ্নটা আবার কাল থেকে আসছে। এবার সাধুর কথা আবার মনে পড়লো আমার। কারো একটা নাম লেখার কথা ছিল। অজানা একটা আশঙ্কা মনে আসছে আমার। ন দিয়ে নাম লিখতে বলেছিল সাধু। আমি নন্দন নাম দিয়ে দিয়েছিলাম, কিন্তু সে মারা গেল কদিন পরেই। তাহলে কি যার নাম লিখব? আমি লিখলাম নর্টন, আমার কুকুরের নাম। 29 মে 1860। নর্টন ইজ ডেড। আমি আবার সুস্থ হয়ে উঠলাম। ইয়েস, সাধু আমাকে দিয়ে ডেভিলের কাজ করাচ্ছে। আমার শরীরের বদলে ও একটি করে প্রাণ নিয়ে নিচ্ছে। হি মেড মি পিশাচ, হি মেড মি এ ডেভিল। কিন্তু আমিও ভিনসেন্ট, আমি কোনোভাবেই এই ফাঁদে পা দেব না, আর আমার জীবন চলে গেলেও না। 17 জুন 1860। ইংল্যান্ড থেকে লিলির চিঠি পেলাম আজ। আমি ডায়েরিতে আর কোনো নাম লিখিনি, তাই শরীরটা আবার ভেঙে পড়েছে। লিখবও না, না, আমি খুনি নই। আমি কিছুতেই লিখবো না আর কারো নাম। কিন্তু লিলির চিঠি পেয়ে আমাকে আবার বাঁচতে ইচ্ছে করছে। হ্যাঁ, হায় ঈশ্বর, হায় ঈশ্বর, কি পরীক্ষায় ফেললে আমাকে তুমি। এরপর ডায়েরি জুড়ে শুধুই 15 দিন অন্তর একটি করে নাম, যার আদ্যক্ষর ন। নকুলবাবু পড়তে পড়তে একেবারে ডায়েরির মধ্যে ঢুকে গিয়েছেন। কখন রাত হয়ে গেছে বুঝতেই পারেননি। এবার ভালো করে ডায়েরিটা উল্টে পাল্টে দেখলেন। শেষের একটা পাতায় আবার কিছু এন্ট্রি আছে। 12 মে 2024। আজ আমি আবার অসুস্থ বোধ করছি। আমার বেঁচে থাকার এক ও একমাত্র উপায় আমাকে আবার অবলম্বন করতে হবে। লিলিকে দেখতে হবে তো আমাকে। এখন 9 আদ্যক্ষরের মানুষ পাবো কোথায়? আর কতজনকে মারতে হবে আমায়? কবে হবে আমার মুক্তি? এখন আমি আর ঈশ্বরকেও ডাকতে পারি না, কারণ এই নরপিশাচকে ঈশ্বর নরকেও ঠাঁই দেবেন না। কিন্তু তাতে তো আমার বেঁচে থাকার লড়াই শেষ করতে পারি না। গত 168 বছরের লড়াই আমি কি করে এত সহজে ছেড়ে দেব? নকুলবাবু এই অবধি পড়ে থমকে দাঁড়ালেন। তারিখ 2024 কি করে হয়? তাহলে নির্ঘাত কেউ বদমাইশি করে এই ডায়েরিতে শেষের দিকে উল্টোপাল্টা লিখেছে। তিনি ভালো করে মিলিয়ে দেখলেন পুরনো লেখা আর নতুন লেখাটা। আজকের তারিখ কত? ক্যালেন্ডার দেখলেন নকুলবাবু। আজই তো 12 মে 2024। তার মানে তাহলে কি কেউ ভদ্রলোকের লাইব্রেরিতে ঢুকে এইসব অদ্ভুত খেলা শুরু করেছে? সেটা কি করে হয়? তিনি ছাড়া এই ডায়েরি তো কেউ এখনো অবধি ছুঁয়েও দেখেনি। এবার একটা খুট করে শব্দ হলো পেছন থেকে। নকুলবাবু বুঝলেন কেউ একটা তার পেছনে এসে দাঁড়িয়েছে। একটা তীব্র দুর্গন্ধ নাকে এসে লাগছে। মানুষ মারা গিয়ে পচে গেলে যেমন গন্ধ হয় ঠিক তেমনি। নকুলবাবু পেছন ফিরে তাকালেন, আর তাকিয়ে যা দেখলেন তাতে তিনি কেন যে জ্ঞান হারালেন না সেটা তিনি নিজেও জানেন না। পেছনের লোকটা এবার টেবিলের চারিদিকে একবার ঘুরল। ভারী বুট জুতোর আওয়াজ কানে আসলো স্পষ্ট। লোকটা সারা শরীর সাদাটে, পাংশু, যেন শরীরে এক ফোঁটাও রক্ত নেই। লোকটার বয়স বোঝা যায় না, তবে লোকটা যে এদেশীয় নয় সেটা তার পোশাকেই বোঝা যাচ্ছে। নকুলবাবু কোনো রকমে বলে উঠল, আপনি কে? আপনি কে?
লোকটি বলে উঠল, মাই নেম ইজ ভিনসেন্ট উড। নকুলবাবু আঁতকে উঠলেন। মানে আ- 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 আপনি কি চান? আপনি কি চান? নকুলবাবুর গলার আওয়াজ যেন আটকে আসছে। ভিনসেন্ট বলে উঠল, Nothing, Knuckle Babu, nothing. Just I need to write down a name in my diary. এরপর ডায়েরিটা টেনে নিয়ে লোকটা লিখতে শুরু করলো, NAKUL, নকুল, PATRO, পাত্র, অর্থাৎ নকুল পাত্র। নকুলবাবুর চোখ ঝাপসা হয়ে যেতে লাগলো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি কোনো মতেই আর বাধা দিতে পারলেন না ভিনসেন্ট কে উডের পিশাচকে। শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।